কোনো রকমে ফ্রেশ হয়ে নিয়ে বৃদ্ধর হাতে রাতে থাকতে দেওয়ার খরচ বাবদ আরও 1000 টাকা গুঁজে দিয়ে ঝিনুককে সাথে নিয়ে রুদ্র বেরিয়ে পড়ল টেলিফোন বুথের উদ্দেশ্যে। এই মুহূর্তে ওমবাবুকে কল না করে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না রুদ্র। তাছাড়া বাড়ির বর্তমান পরিস্থিতি কি সেটাও তো জানতে হবে ওকে। বিশালকে রুদ্রপ্রয়াগে গিয়ে লালার সাথে দেখা করতে বলেছিল ঠিকই, কিন্তু পরিস্থিতির গোলকধাঁধার মধ্যে পড়ে একটা অজানা ছোট্ট গ্রামে এসে পৌঁছিয়েছে রুদ্র। দিনের আলো সবে ফুটছে চারিদিকে। পাহাড়ের ঢালে নরম ঘাসের বিছানায় ঘুমিয়ে থাকা মেঘ কুয়াশাদের ঘুম ভাঙেনি তখনও। নরম স্নিগ্ধ রোদের তেজ ওদের ঘুম ভাঙাতে অক্ষম। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট্ট ছোট্ট ঘাস ফুলগুলো কুয়াশা মেখে সদ্য স্নান সেরে উঠেছে যেন। রাতের অন্ধকারে হোঁচট খাওয়ার ভয়ে ঝিনুককে কোলে তুলে দিনের আলোতে ওকে ওর মতো ছেড়ে দিয়েছে রুদ্র। ছোট্ট ঝিনুক ছাড়া পেয়ে দুটো হাত দুদিকে মেলে ধরে নিজের মতো করে ছুটে চলেছে সামনের দিকে। পড়ে গিয়ে যদি ব্যথা পেয়েছো তাহলে কিন্তু আমি এখানেই রেখে দিয়ে চলে যাব। হ্যাঁ, তারপর ঝিনুকের প্রিন্স এসে ঝিনুককে নিয়ে যাবে, ভীষণ মজা হবে। মেয়েটার কাল থেকে কি হয়েছে কে জানে, কথায় কথায় শুধু এটাই বলে চলেছে। রুদ্রর একদম ভালো লাগছে না এটা শুনতে। কি কুক্ষণে যে ওকে প্রিন্সেস বলে ডেকেছিল ও এখন সেটাই ভাবছে। ঝিনুক স্টপ ইট, কি তখন থেকে প্রিন্স প্রিন্স করে যাচ্ছ? কেন? ঝিনুক প্রিন্সেস, কাল নীলকে প্রিন্সেস বলেছে, আর প্রিন্সেসদের তো প্রিন্স থাকবেই। প্রচণ্ড রাগে দাঁতে দাঁত চেপে চুপ করে রইল রুদ্র। সারাটা রাস্তা ঝিনুক লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে কখনো প্রজাপতির পিছনে ছুটছে, কখনো নতুন ফুল দেখলেই সেই গাছটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য বায়না করছে, কখনো গাছের ছায়ায় ঘাসের উপর গড়াগড়ি দিচ্ছে। সব মিলিয়ে 1.5-2 ঘন্টার পাহাড়ি চড়াই পৌঁছাতে প্রায় 3 ঘন্টা লেগে গেল। মেয়েটার শরীরে যেন ক্লান্তি নেই, একভাবে বিরামহীন হয়ে ছুটে চলেছে ও। টেলিফোন বুথের কাছে এসেই ওমবাবুকে কল করল রুদ্র। একটা রিং হওয়ার সাথে সাথেই কলটা রিসিভ করলেন ওমবাবু। উদ্বিগ্নতা তার আওয়াজে ভরপুর। আসলে উনি জানতেন আজ নয় কাল রুদ্র ঠিক ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। সেই প্রত্যাশিত কলের আশায় চাতক পাখির মতো মোবাইলের দিকে তাকিয়েই বসেছিলেন ওমবাবু। হ্যালো ড্যাড। রুদ্রর গলা শুনে ওমবাবু চমকে উঠলেন। দুশ্চিন্তা উদ্বিগ্নতার স্বর কানে লাগলো রুদ্রর। রুদ্র, রুদ্র, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ, সারাটা রাত আমি যে কি দুশ্চিন্তার মধ্যে ছিলাম সেটা শুধু আমিই জানি। তুই তুই কোথায় আছিস এখন বাবা? হ্যাঁ, আর এই যাদবের লোকেরা আশেপাশে কোথাও নেই তো? ডোন্ট ওয়ারি ড্যাড, আমি ঠিক আছি। এই মুহূর্তে কোথায় আছি সেটা ঠিক জানা নেই। একটা ছোট্ট গ্রাম মতো, এটা কোথায় ঠিক জানি না। ঝিনুক আমার সাথে আছে। ড্যাড, বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে সব ঠিক আছে, সব ঠিক আছে। আর ওই মেয়েটাকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল রুদ্র? তুই জানিস না ওর জন্য তুই বিপদে পড়তে পারতিস? এইরকম একটা পরিস্থিতিতে তোর ফ্রি থাকাটা ভীষণ দরকার ছিল। কি বলছো তুমি ড্যাড? ওকে তখন ওইখানে কিভাবে ছাড়তাম? খোলা জায়গা, চারিদিক থেকে ফায়ারিং হচ্ছিল। ও বাচ্চা মেয়ে, কিছু হয়ে গেলে? রুদ্রকে মুখের কথাটুকু শেষ পর্যন্ত করতে দিল না ওমবাবু। আমার কিছু যায় আসে না ওই মেয়ে মরলো কি বাঁচলো তাতে। রুদ্র, কান খুলে তুই শুনে নে, আমার ভবিষ্যৎ তুই, ওই মেয়েটা নয়। ভুলে যাস না যে বিপদের কারণটাও কিন্তু এই মেয়েটাই। না ও নদীর পাড়ে যেত, না তুই ওকে খুঁজতে ওখানে যেতিস, আর না এই গন্ডগোলটা হতো। তুই যদি বাড়ির ভেতরে থাকতিস তাহলে ওদের সামর্থ্য ছিল তোকে একাই বাড়ি থেকে অত দূরে নিয়ে যাওয়ার, তোকে এইভাবে অসহায় করে দেওয়ার। ওদের এই মাস্টার প্ল্যানটা কোনোদিনও সফল হয়তো হতো না তুই যদি ভেতরে থাকতিস। এখন আমি যেটা বলছি সেটা ভালো করে শোন। ওই মেয়েকে দেরাদুনে ড্রপ করে তুই সোজা যাবি জাকা। কিছুদিন ওখানেই থাকবি। এখানে সবটা ঠিক হলে আমি ডেকে নেব তোকে।
দেরাদুনেই লালা দেখা করবে তোর সাথে। জাকা যাওয়ার আর ওখানে থাকার সব ব্যবস্থা লালাই করে দেবে। বিশ্বস্ত লোক আছে, চাপ নেই। জাকা মানে হিমাচল? আমি তো কিছুই বুঝতে পারছি না ড্যাড, অত দূরে কেন? আর ঝিনুক দেরাদুনে কোথায় থাকবে? বিশালের বোনের বাড়ি ওখানে, ওখানেই থাকবে। আর তোকে অত দূরে পাঠানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু ড্যাড, সামনে ইলেকশন। রুদ্র, রুদ্র লিসেন টু মি। কাল এখানে ওপেন ফায়ারিং এর পর এই ব্যাপারে মিডিয়া, পুলিশ, সোসাইটি সকলকে একটা পোক্ত জবাব দিতে হতো আমায়। একটা এমন ব্যাখ্যা যেটার পর আর একটা প্রশ্ন উঠতো না। ঘটনাটা এমন ভাবে ঘোরাতে হতো যাতে আখেরে লাভটা আমাদেরই হয়। একটা এমন কারণ যেটায় আসল দিকটা চাপা পড়ে যায় আর ঘটনাটা পুরোটাই আমাদের ফেরে চলে আসে। ইলেকশন মাথার উপরে, রাস্তাটা এমন ভাবে ক্লিয়ার করতে হতো যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। আর তাই তাই সবাইকে এটাই জানানো হয়েছে যে কালকের হামলার পেছনে দায়ী অপোজিশন পার্টি। সামনেই ইলেকশন, এমন সময় তোর উপর এভাবে হামলাটা আমাদের পার্টির জন্য খুব ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করবে। কারণ তুই আমাদের ভবিষ্যৎ। পুরো ইউথ ভোটিং অ্যাক্টিভিটিটা যেহেতু তোর সামলানোর কথা ছিল, তাই সেটাকে ক্ষতিগ্রস্ত করতে সবটা জেনে শুনেই অপোজিশন পার্টি এইরকম একটা জঘন্য কাজ করেছে। আপাতত এটাই বলা হয়েছে সবাইকে। দেখ রুদ্র, জনসাধারণের ভোটিং এর ডিসিশনটা আমরা নিতে পারি না, তবে সেটাকে ম্যানিপুলেট তো আমরা করতেই পারি। আর তার জন্য সব থেকে বড় হাতিয়ার হচ্ছে সিম্প্যাথি। রুদ্রনীল সিং শেখাওয়াত অপোজিশন পার্টির অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এটাকেই তুরুপের তাস বানাতে হবে আমাদের। হোয়াট? ইয়েস মাই সান। দেখ, কাল সবটা সবার চোখের সামনেই হয়েছে। মিডিয়ার ব্যাপার, বুঝতেই পারছিস। এই রকম একটা সুযোগ তো ওরাও হাতছাড়া করতে চায় না। হঠাৎ এমনটা কেন হলো? এই রকম একটা অনুষ্ঠানের মধ্যে এতগুলো লোক এখানে উপস্থিত, তাদের সিকিউরিটি কি? আর রুদ্রই বা কোথায় গেল? একের পর এক প্রশ্ন, আর এই সব প্রশ্নের সমাপ্তি এই একটাই উত্তরে ছিল রুদ্র। আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই এই মুহূর্তে তোর উত্তরাখণ্ডে থাকাটা আমাদের জন্য শুধু বিপদ ডেকে আনবে। যাদব এখনো কুকুরের মতো খুঁজছে তোকে। অপোজিশনও এত বড় একটা অপবাদ থেকে বেরোনোর ভীষণভাবে চেষ্টা করবে। কোনোভাবে যদি কেউ তোকে দেখে ফেলে তাহলে কিন্তু সবটা উল্টো হয়ে যাবে। আজ বিকেলে একটা প্রেস কনফারেন্স করে আমি বলে দেবো তোকে দিল্লিতে শিফট করানো হয়েছে ফর ট্রিটমেন্ট। তাতে বাইরে খবর যাওয়ার চান্স কম থাকবে, কিন্তু তোকে জাকা যেতে হবে কিছুদিনের জন্য। এটা একটা অনেক ভালো অপরচুনিটি। দেখ, খারাপ ভালো পরিস্থিতি তো আসতেই থাকবে, কিন্তু পরিস্থিতির প্রতিকূলতাকে কিভাবে নিজের উপকারার্থে ঘোরাতে হয় সেটাই রাজনীতি। তাই যেমনটা বললাম তেমনটা কর। ফোনের রিসিভারটা রেখে দিয়ে ঝিনুকের দিকে তাকিয়ে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল রুদ্র। নির্মমতা, নিষ্ঠুরতায় ভরা এই কুলসিত সমাজের বুকে এক টুকরো নিষ্পাপ শৈশব যেন বারবার নিজের অস্তিত্বের জানান দিতে মাথা উঁচু করতে চায়। কিন্তু সে যে অতি কোমল একটা প্রাণ, মার্জনাহীন ক্রূর এই সমাজের ক্ষমতাতলে পদপৃষ্ট হওয়া ছাড়া আর কী বা থাকতে পারে সে? দিশাহীন আকাশে এক ফালি চাঁদের মতো উজ্জ্বল সে, বিস্তীর্ণ অন্তহীন মরুভূমিতে এক মুঠো সবুজের মতো প্রশান্তিদায়ী সে, নিস্তব্ধ রাতে বাতাসের নূপুর সিঞ্জন সে, রুদ্রর এলোমেলো দিনযাপনে একরাশ স্নিগ্ধ বাড়িধারা সে। জীবনের কঠিন রুক্ষ ভূমিতে এই একমাত্র স্নিগ্ধতাটুকুকেও ত্যাগ করতে হবে ওকে, এটা ভেবেই কিছুক্ষণের জন্য ভাববিহ্বল হয়ে পড়ল রুদ্র। ঝিনুক চুপ করে কুয়াশা ভেজা ঘাসের উপর বসে ছোট্ট ছোট্ট ঘাসফুলগুলোর সাথে বক বক করছিল। রুদ্রকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে এগিয়ে এলো ওর কাছে। নীল, পাপার সাথে কথা হলো? কি বললো পাপা? ঝিনুককে নিতে আসবে? রুদ্রর ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এখন না, কাল তো ঝিনুক বলেছিল ওই জায়গাটা ঘুরে দেখতে চায়, তাহলে এখন বাড়ি যেতে চাইছে কেন? ঝিনুকের চোখের তারা দুটো জলজল করে উঠল এক অজানা খুশিতে।
অজানাকে জানার আগ্রহ মেয়েটার মধ্যে প্রবল, বিশেষ করে সেটা যদি প্রকৃতিকে নিয়ে হয় তাহলে তো কথাই নেই। সত্যি নীল, ঝিনুকের এই জায়গাটা ঘুরে দেখতে পারবে? খুব মজা হবে। দৌড়াদৌড়ি নয়, ভালোভাবে যাবে, আমার সাথে সাথে থাকবে। চলো, হাত ধরো। ঝিনুক রুদ্রর হাতের কনিষ্ঠা আঙুলটিকে শক্ত করে মুঠোবন্দি করল। গন্তব্য কাছের বাসস্ট্যান্ড, যেখান থেকে দেরাদুন যাওয়ার বাস পাওয়া যাবে। বিপদ যে কেটে গেছে সেই নিশ্চয়তাও পাচ্ছে না রুদ্র, তাই ও ঠিক করলো হাঁটা পথে না গিয়ে জঙ্গলের পথ নেবে। পাহাড়ের ঢালে নরম ঘাসের কার্পেট পায়ের নিচে রেখে এগিয়ে চলছে ঝিনুক আর রুদ্র। প্রকৃতির এই অকৃত্রিম স্নিগ্ধতার মাঝে এসে ঝিনুকের চোখে মুখে যেই হঠাৎ করে একটা প্রসন্নতা ছেয়ে গেছে, সেটা স্পষ্টভাবেই দৃশ্যমান। একটা উজ্জ্বল হাসির আভা যেন ওর ঠোঁটের কোণায় লেগেই আছে। রুদ্র থেকে থেকে চোখ ফিরিয়ে দেখছে এই নিষ্পাপ ছোট্ট প্রাণটাকে। কত ছোট ছোট ব্যাপারে এই মেয়েটা একদম খুশি হয়ে যায়। খুশির জন্য ওর না চাই কোনো দামি উপহার, কোনো দামি জামা কাপড়, দামি খেলনা, এসব ওর কিচ্ছু চাই না। ঝিনুকের এত খুশির কারণটা কি আমি জানতে পারি? ঝিনুক আজ খুব খুশি নীল। চারিদিকে কত ফুল, কত প্রজাপতি, কত পাখি। ঝিনুক একসাথে এত পাখি আগে কোনোদিনও দেখেনি। জানো নীল, আজ পাখিগুলো ঝিনুককে কি বলছিল? আচ্ছা, তাহলে পাখিরা ঝিনুকের সাথে কথাও বলছিল? কি বলছিল ওরা? ওরা ঝিনুককে ওদের সাথে গান করতে বলছিল, আর বলছিল যে ঝিনুক ওদের মতো সুন্দর করে গান গাইতে পারে না। সত্যিই তো ঝিনুক পারে না। কেন পারে না নীল? গান গাইতে হলে আগে শিখতে হয়। ও ও শিখতে হয় বুঝি। আচ্ছা, তাহলে পাখিরা কার কাছে গান শেখে? সেটা তো নীল জানে না। এরপর পাখিরা যখন ঝিনুকের সাথে কথা বলবে, তখন ঝিনুক নিজেই জিজ্ঞাসা করে নেবে। রুদ্রর কথা শুনে ঝিনুক তাকালো একবার ওর মুখের দিকে। নীল, একটু এখানে দাঁড়াবে? তাহলে ঝিনুক গিয়ে ওই পাখিগুলোকে জিজ্ঞাসা করে আসবে। রুদ্র কোনো রকমে নিজের হাসি চেপে রেখে বলল, এখন নয়, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। কিন্তু তাড়াতাড়ি চলে গেলে তো ঝিনুক ভালো করে কিছুই দেখতে পাবে না। কত ফুল, কত পাখি, সবার সাথে ঝিনুক কথা বলতে চায়। নীল, ঝিনুকের কি গান শেখা উচিত? রুদ্র অবাক হয়ে দেখতে থাকে ঝিনুককে। এই নীল ডাকটা একদিন নিশ্চিতভাবে ওকে নিয়ে ডুববে। এই নীল নামে আর কেউ ডাকে না রুদ্রকে। এই অধিকারটা রুদ্রর অজান্তে শুধু ঝিনুকেরই হয়ে গেছে। রুদ্র নামের মধ্যে নাকি অনেক রাগ লুকিয়ে আছে, আর নীল নামের মধ্যে আছে স্নিগ্ধতা। এই নামটাই কোনো রাগ নেই, তাই নাকি ও নীল বলে ডাকে। যদিও এমন অদ্ভুত কারণ ঝিনুকের মাথা থেকেই বেরোয়, তবে রুদ্র নিজেও ওকে কোনো দিন বাধা দেয়নি এই নামে ডাকা নিয়ে। কেন দেয়নি সেটা ও নিজেও জানে না। নীল, পুকুর। রুদ্র ঝিনুকের চোখের দৃষ্টি অনুসরণ করে দেখলো পাশে একটা ছোট্ট লেক, আর ঝিনুক ওটাকেই পুকুর বলছে। ওটা পুকুর নয়, ওটাকে লেক বলে, ঝিনুক ডাফার। রুদ্রর কথা শুনে ঝিনুক বড় বড় চোখ করে তাকিয়ে রইল রুদ্রর দিকে। নীল ডাফার। রুদ্র ঝিনুকের তৎক্ষণাৎ প্রত্যুত্তরে হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওর দিকে। মেয়েটার এই সরলতা আজকাল রুদ্রকে অবাক করার থেকেও বেশি চিন্তিত করে তোলে। উদ্বিগ্নতায় ভরিয়ে দেয় মন মস্তিষ্ককে। একটা ভয়ের অনুভূতি হঠাৎ জন্মাচ্ছে ওর মধ্যে, কারণ এই নিষ্পাপ মেয়েটার প্রতিও দিন দিন সহানুভূতিশীল হয়ে পড়ছে। একটা অনিয়ন্ত্রিত আবেগ বারবার বলে, আর যাই হয়ে যাক, এই মেয়েটার চোখে জলও কোনো দিন সহ্য করতে পারবে না। ওই নির্মল হাস্যজল মুখটাই কষ্টের ছাপ কিছুতেই মেনে নিতে পারবে না ও। এই প্রাণখোলা হাসিটা, ওই ঠোঁটের কোণায় সারা জীবন দেখতে চায় রুদ্র। অনুভূতিগুলো ভীষণ অপরিচিত রুদ্রর কাছে। এই অনুভূতিগুলো ঠিক কিভাবে প্রশমিত করতে হয় ওর জানা নেই, তবে একটা কথা ও খুব ভালো করে জানে, এই মেয়েটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ওর জন্য। একটা এমন মূল্যবান সম্পদ যেটা ও কোনো দিন হারাতে পারবে না। এক মনে ঝিনুকের দিকে তাকিয়ে নিজের খেয়ালে মত্ত ছিল রুদ্র। ওর ভাবনার জাল ছিল ঝিনুকের টানে।
ঝিনুক ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ওকে টেনে নিয়ে গেল লেকের পাড়ে। নীল, আমি মাছ দেখব। আচ্ছা নীল, ঝিনুক কি সবসময় এখানে থাকতে পারে না? বাড়ি ফিরে ঝিনুকের ঘরটাকে ঠেলে ঠেলে এই জায়গায় নিয়ে এলে কেমন হয়? রোজি, টুপু, টিনটিন, নিনি, রুমি, রিশু, পোপো, পম্পম সবাই আসবে। তারপর ঝিনুক আর ওরা সবাই এখানে থাকবে। তখন ঝিনুক যখন খুশি খেলবে, যখন খুশি পেইন্ট করবে, তখন কেউ আর ঝিনুককে বকতে পারবে না। আচমকাই বিষণ্ণতার সুর লক্ষ্য করল রুদ্র ঝিনুকের আওয়াজে। ঝিনুক একটু খেললেই মাম্মা ঝিনুককে মারে, পাপা রাগ করে, আর ঝিনুক কাঁদলে মিশু দিদি বলে ঝিনুক নাকি পাগল। আচ্ছা, ঝিনুক কি সত্যিই পাগল? পেইন্ট করলে কি পাগল হয়? ঝিনুকের কথাগুলো এই প্রথমবার রুদ্রর বাঁ দিকটায় একটা চিনচিনে ব্যথার সঞ্চার ঘটালো। আসলে মেয়েটা সারাদিন বকবক করলেও কোনো দিন নিজের খারাপ লাগা, নিজের কষ্টের দিকটা কাউকে বলার চেষ্টাও করেনি। হয়তো বলার প্রয়োজনটাই কোনো দিন বুঝতে পারেনি ওর নিষ্পাপ মনটা। তাছাড়া ও যেটা বলছে সেটা মিথ্যে তো নয়, রুদ্র নিজেও দেখেছে। নয়না সুযোগ পেলেই ওই বেতটা দিয়ে ঝিনুককে নির্মমভাবে মারে, কিন্তু মিশার ক্ষেত্রে এরকম কোনো ব্যবহার নয়না বা বিশালের মধ্যে ও দেখেনি কখনো। এই মেয়েটার প্রতি ওদের সব বিরূপতা কেন, তার কারণ জানে না রুদ্র। কোনো অজ্ঞাত কারণে ওর নিজের ড্যাডও তো ওকে পছন্দ করেন। আচ্ছা, মেয়েটা তো শুধু নিজের খেয়ালেই থাকে, একটু খেলতে ভালোবাসে আর রং দিয়ে পুরো বাড়িতে আঁকিবুকি কেটে বেড়ায়। এটাই কি একমাত্র কারণ সকলের এইরূপ বিরক্তির, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আসলে রুদ্র এইসবের মধ্যে নিজেকে কখনোই জড়ানোর চেষ্টা করেনি। অন্যের ফ্যামিলি ম্যাটারে নিজেকে জড়ানোটা রুদ্রর অভ্যাসের বাইরে। মুহূর্তের বিষণ্ণতা কাটিয়ে ঝিনুক আবার প্রশ্নের ঝুড়ি খুলে বসলো। নীল, এখানে মাছ নেই? এত ঠান্ডা জলে মাছ থাকে না, মাছের ঠান্ডা লেগে যাবে তো। তাহলে এই জলগুলো কোথা থেকে এলো? মাছের সাথে জলের কি সম্পর্ক? মাছ কান্না করে, তাই তো জলগুলো হয়। মাছ কান্না কেন করতে যাবে? নীল, ইসিমা, মাম্মা, পাপা, মিশু দিদি, রবি কাকা সবাই মাছেদের ধরে ধরে খায়, তাই তো মাছগুলো কান্না করে। ও, এই জন্যই বুঝি ঝিনুক মাছ খায় না? ঝিনুক মাছ খায় না, মাছ ব্যথা পাবে। রুদ্র ঝিনুকের সামনে হাঁটু মুড়ে বসে ওর বেঁধে রাখা চুলগুলোকে এক টানে খুলে দিয়ে যত্ন করে কানের পাশে গুজে দিল। ঝিনুক যেন সারাটা জীবন এইরকমই থাকে। ঝিনুকের মতো মানুষের ভীষণ অভাব এই পৃথিবীতে। আর ঝিনুক চাইলে গান শিখতে পারে, নাচ শিখতে পারে, পেইন্ট করতে পারে, যা খুশি করতে পারে। কেউ ঝিনুককে আটকাবে না। আর ঝিনুকের এই সোনালি লম্বা চুলগুলো যেন সব সময় এরকম খোলা থাকে। ঝিনুকের এই চুলগুলো নীলের খুব পছন্দ। ঝিনুক রুদ্রর কথার কি মানে বুঝলো ও জানে না, তবে ওই নিষ্পাপ চোখের দৃষ্টিটা রুদ্রর চোখ হয়ে হৃদয় পর্যন্ত পৌঁছাতে সক্ষম আজ। বাসে করে প্রায় ঘন্টা তিনেক উত্তরায় পেরিয়ে ওরা এসে পৌঁছালো দেরাদুন। বাসে খুব বেশিক্ষণ ঝিনুকের বকবক সহ্য করতে হয়নি রুদ্রকে। বাসে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই রুদ্রর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল মেয়েটা। ওই বুকটার উপর মাথা রাখলেই ঝিনুক কেমন যেন ঘুমিয়ে পড়ে, যেন ওই জায়গাটা ওর জীবনের সব থেকে শান্তির জায়গা। ওই জায়গায় না আছে কোনো অতীতের অনুশোচনা, না আছে বর্তমানের চিন্তা, আর না আছে ভবিষ্যতের পরিকল্পনা। মা বাবার বকা খাওয়ার ভয় নেই, কোনো প্রত্যাশিত বিপদের আশঙ্কা নেই, আছে শুধু একরাশ ভরসা। সারাটা রাস্তা ঘুমন্ত ঝিনুকের নিষ্পাপ মুখটার দিকে তাকিয়েছিল রুদ্র। বিভ্রান্ত মস্তিষ্কে জেগে ওঠা প্রশ্নগুলোর উত্তর ও এখনও খুঁজে পায়নি। ওর উপর মেয়েটার এই প্রভাবের কারণ কি? কেন বারবার এই মেয়েটার সামনে এতটা দুর্বল হয়ে পড়ছে ও? কেন খুব সহজে নেওয়া সিদ্ধান্তগুলো ওর জন্য প্রভাবিত হতে থাকে? যেমন এই মুহূর্তে ওর ড্যাডের বলা কথাগুলো নিয়ে ভাবা উচিত, জাকার ব্যাপারে পরিকল্পনা করা উচিত, কিন্তু সেই সব না ভেবে ওর মাথায় শুধু এই মেয়েটার কথাই ঘুরছে।
অপরাধ নোংরামিতে জর্জরিত এই সমাজের বুকে পরিস্ফুটিত নিষ্পাপ মনটা সরলতা নির্মলতাটুকুর প্রতিরক্ষার কথা ভাবছে ওর মন। বারবার প্রোটেক্টিভ হয়ে উঠছে ওর হৃদয় এই বাচ্চা মেয়েটার প্রতি। কিন্তু কেন দেরাদুন এসে পৌঁছাতেই ঝিনুকের চোখে মুখে একটা অপ্রত্যাশিত ভীতিভাব লক্ষ্য করল রুদ্র। সারাক্ষণ লাফাতে থাকা মেয়েটা হঠাৎ করেই কেমন যেন গুটিয়ে গেল ওর পিছনে। নিজেকে আড়াল করে নেওয়ার একটা তীব্র প্রচেষ্টা দেখা যাচ্ছে ওর ভিতর। ব্যাপারটা যার পড়া নয়, ভীষণভাবে ভাবিয়ে তুলছে রুদ্রকে। রুদ্র কিছু জিজ্ঞেস করতেই যাবে তার আগে ঝিনুক জিজ্ঞাসা করলো ওকে, ঝিনুক কোথায় যাচ্ছে নীল? রুদ্র ঠিক বুঝেছিল মেয়েটা কোনো কারণে ভীষণ ভয় পাচ্ছে, আর তার ঝলক ওর গলার আওয়াজে স্পষ্ট। নীল ঝিনুককে ওর পিসির বাড়ি ছাড়তে যাচ্ছে, তারপর নীল কিছুদিনের জন্য একটা জরুরি কাজে বাইরে যাবে। রুদ্রর কথা শুনে প্রচণ্ড বিস্ময়ের সাথে ঝিনুক তাকালো ওর দিকে। চোখ মুখগুলো ভয়ে যেন রক্তশূন্য হয়ে গেছে মুহূর্তের মধ্যে। ঝিনুক এখানে একা থাকবে? নীল কি ঝিনুককে একা রেখে চলে যাবে? একা কেন? পিসি আছে, পিসু আছে, একটা দাদাও তো আছে। ঝিনুক দৌড়ে এসে রুদ্রর কোমর জড়িয়ে ধরলো শক্ত করে। প্লিজ নীল, ঝিনুককে একা রেখে চলে যাও না। ঝিনুকের এখানে থাকতে ভয় করে। এই জায়গাটা ভালো না নীল। পিসি পিসু পচা ঝিনুককে খুব বকে, ধাক্কা দিয়ে ফেলে দেয়। প্লিজ নীল, ঝিনুক এখানে থাকবে না। এইরকম কিচ্ছু নয় ঝিনুক, দুষ্টুমি করলে তো সবাই বকবে, আর কয়েকটা দিনেরই তো ব্যাপার। একটু চুপ করে ভালো মেয়ে হয়ে থাকো, কিছুদিনের মধ্যেই পাপা এসে নিয়ে যাবে তোমাকে। না 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 না, ঝিনুক এখানে থাকবে না, কিছুতেই না। ওরা ভালো না, আদিত্য দাদা ভালো না, ঝিনুককে বিরক্ত করে। ও ঝিনুককে। স্টপ ইট ঝিনুক, কোনো কথা একেবারে শোনা যায় না। এত কেন জেদ, কেন সবসময় এত অবাধ্যতা? তোমাকে কোনো কথা একবার বললে সেটা কিছুতেই মানতে ইচ্ছা করে না তোমার। সবাই খারাপ? একদম বাহানিবাজি নয়, যেটা বলা হয়েছে সেটাই করবে তুমি। তোমাকে এখানেই থাকতে হবে, আর এটাই ফাইনাল। ঝিনুকের মুখের কথা শেষ করতে না দিয়ে রুদ্র চিৎকার করে উঠল। সকালে ফোনে ওমবাবুর সাথে কথা বলার পর থেকেই রুদ্রর মন মস্তিষ্ক একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল। ঝিনুককে এইভাবে একা ফেলে যাওয়াটা ওর পক্ষেও খুব সহজ নয়, কিন্তু সেটাও কি করে বোঝাবে এই মেয়েকে? সমস্ত ঠিক ভুলের বিচার পাশে রেখে এই মুহূর্তে ওমবাবুর নির্দেশ মানা ছাড়া আর কোনো উপায় ছিল না রুদ্রর কাছে। এই মেয়েটা ওর জন্য কাজটাকে আরও বেশি করে কঠিন করে তুলছে। যতটা রাগ রুদ্রর পরিস্থিতির উপরে হচ্ছিল, ততটা রাগ নিজের উপরেও হচ্ছে। কিভাবে ও নিজেকে মেয়েটার সাথে এতটা জড়িয়ে নিচ্ছে? নিজেকে বারবার বোঝানো সত্ত্বেও কেন ওকে ইগনোর করতে পারছে না ও? প্রচণ্ড বেশি রাগ হচ্ছিল রুদ্র নিজের উপর, আর সেটারই বহিঃপ্রকাশে ঝিনুকের উপর চিৎকার করলো রুদ্র। রুদ্রর অতর্কিত চিৎকারে ভীতু ঝিনুকের চোখের কোলবে অসহায়তার নোনা জল গড়িয়ে এলো। অঝরে কাঁদতে লাগলো মেয়েটা। ঝিনুক ভাবছিল ঝিনুক আর নীল এখানে ফ্রেন্ড হয়ে গেছে, কিন্তু নীল পচাই থাকবে। কি দোষ করেছে ঝিনুক যে ওকে একা ফেলে চলে যাচ্ছে নীল? কেন কেন একা ফেলে চলে যাচ্ছে নীল? রুদ্রর বুকের বাঁ দিকের ব্যথাটা ফিরে এলো আবার। ঝিনুককে ওইভাবে কাঁদতে দেখে ওর ভিতরের একটা অদ্ভুত অনুভূতির সঞ্চার ঘটল। খারাপ লাগা, রাগ, একটা চাপা কষ্ট, কিছু হারিয়ে ফেলার মতো একটা অস্বস্তিকর অনুভূতি। চিরকাল অবহেলিত এই নিষ্পাপ মেয়েটা আজ আরও একবার অবহেলিত হচ্ছে রুদ্রর কাছে। কিন্তু কিচ্ছু করার নেই রুদ্রর। ওকে নিজের সাথে নিয়ে যাওয়া মানে নিজের সাথে সাথে ওর জীবনটাও বিপদের মুখে ঠেলে দেওয়া। ঝিনুক ওর সাথে পুরোপুরি সেফ নয় এই মুহূর্তে। ঝিনুক হঠাৎ আবার রুদ্রর কোমর জড়িয়ে ধরল, আগের থেকে আরও শক্ত করে। নীল, যা বলবে ঝিনুক তাই শুনবে, একটাও প্রশ্ন করবে না, একদম চুপ থাকবে। কিন্তু ঝিনুককে একা ফেলে নীল যাবে না। প্লিজ প্লিজ প্লিজ। ঝিনুকের কান্নার শব্দে রুদ্র হৃদস্পন্দন বাড়তে লাগলো। মিশ্র অনুভূতিটা ক্রমশ তীব্রভাবে জাঁকিয়ে বসছে মন মস্তিষ্কে। ঝিনুকের বলা প্রতিটা শব্দ যেন
ওর গলার কাছটা আটকে দিচ্ছে। এমনটা আগে কখনো হয়নি ওর সাথে। তাহলে কি সত্যিই ঝিনুক ওকে দুর্বল করে দিচ্ছে? একটা সামান্য সিদ্ধান্ত যেটা ও নিয়ে ফেলেছে, সেটা কার্যকরী করতে এতবার কেন ভাবতে হচ্ছে ওকে? না না, এটা ঠিক হচ্ছে না। কাল জঙ্গলে এই একই জিনিস হচ্ছিল ওর সাথে। রাজেন্দ্রকে তো মেরে ফেলার কথা ছিল, কিন্তু ওর বন্দুকের আগায় ঝিনুককে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের রাগটা আর সামলাতে পারেনি ও। এত প্রচণ্ড ক্ষোভ এর আগে কোনো দিন অনুভব করেনি রুদ্র, যেটা কাল ও রাজেন্দ্রর সাথে করেছে। এমনটা আগে কোনো দিন কারোর সাথে করেনি। ওদের ব্যবসায় প্রয়োজনে মানুষ খুনের মতো জঘন্য অপরাধ হয়তো করতে হয় ওকে, কিন্তু তাই বলে এতটা নিষ্ঠুরতা অবলম্বন ও এর আগে কোনো দিন। ঝিনুকের উপস্থিতি ওকে খুব বাজেভাবে প্রভাবিত করছে আজকাল। ওর সিদ্ধান্ত, ওর কাজ করার প্রতিক্রিয়াগুলোকে পরিব্যাপ্ত করতে সক্ষম, ওকে আরও বেশি করে দুর্বল বানিয়ে দিতে সক্ষম ঝিনুকের সঙ্গ। আর যেই জিনিসটা জীবনের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়, তাকে জীবন থেকে দূর করে দিতে হয়। হ্যাঁ, এটাই ওর শিক্ষা, এটাই করতে হবে ওকে। রুদ্র ঝিনুকের কাঁধ শক্ত করে ধরে ওকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। রুদ্র স্পর্শে উপস্থিতি ক্রোধটুকুকে ভালোভাবে অনুভব করতে পারল ঝিনুক নিজেও। তবুও ওই দুই চোখে আশার আলো জেলে ঝিনুক তাকিয়ে রইল রুদ্রর দিকে। তোমাকে এখানেই থাকতে হবে, আর এটাই ফাইনাল। দু ফোঁটা জল যেন বুকের অত্যন্ত গভীর হতে বেরিয়ে এলো চোখের বাইরে। তারপর ঝিনুক আর একটাও আওয়াজ করল না মুখে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ঠায়। হঠাৎ করে মেয়েটা যেন একটা অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে চলে গেল। রুদ্র নিজেও অবাক হচ্ছে ওকে দেখে। ঝিনুককে এত শান্ত, এত চুপচাপ ও আগে কোনো দিন দেখেনি। ওমবাবুর বলা জায়গাতেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল রুদ্র। বেশ কিছুক্ষণ ওইভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ঝিনুককে এক পা করে নিজের পিছন দিকটায় লুকিয়ে পড়তে দেখে অবাক হয়ে তাকালো রুদ্র সামনের দিকে। সামনে থেকে আসা ভদ্রলোক এবং ভদ্রমহিলাকে দেখেই যে ঝিনুক ওই রকম করছে, সেটা বুঝতে আর বাকি রইল না ওর। ওর মানসিকতা যে সবার সাথে মেলে না, সেটা ঝিনুক নিজেও ভালো করেই বোঝে, আর তাই সবার সাথে মিশতে পারে না ও। অপছন্দের লোকগুলোর কাছে থেকে নিজেকে গুটিয়ে রাখে ঝিনুক। এই ক্ষেত্রেও সেই রকমই কিছু একটা ঘটছে ভেবে রুদ্র ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিল। ঝিনুক, কত বড় হয়ে গেছিস মা, আয় এদিকে আয়। ভদ্রমহিলার কথা শুনতে পেয়ে ঝিনুক আরও বেশি করে ঢুকে এলো রুদ্রর গায়ের মধ্যে। ভদ্রলোকটি রুদ্রর দিকে হাত বাড়িয়ে দিয়ে বললে, আমি জগদীশ, মিনার হাজবেন্ড, মানে ঝিনুকের পিসে মশাই। ততক্ষণে ঝিনুক রুদ্রের গায়ের মধ্যে পুরোপুরি ঢুকে এসে পিছনের দিক থেকে ওর কোমর জড়িয়ে ধরেছে শক্ত করে। ওর কোমরের কাছটায় মুখ গুজে মেয়েটা যে ফুপিয়ে চলেছে সেটা ভালোই বুঝতে পারছে রুদ্র। নিজের মা বাবা, দিদি, পরিচিত জায়গা, নিজের ফুল গাছ, খেলা সব কিছু ছেড়ে একটা অচেনা জায়গায় যাওয়ার কারণে মন খারাপ হচ্ছে ভেবে রুদ্র ব্যাপারটাকে উপেক্ষা করতে চাইলো। আসলে উপেক্ষা করা ছাড়া ওর কাছে তো আর কোনো উপায়ও নেই। পরিস্থিতি যদি এতটা জটিল না হতো, তাহলে ও ঝিনুককে এইভাবে কাঁদিয়ে এখানে ফেলে রেখে কখনোই চলে যাওয়ার কথা ভাবতো না। কিন্তু এই মুহূর্তে ওকে অনেকগুলো কথা ভেবেই এই কঠিন সিদ্ধান্তটা নিতে হচ্ছে। রুদ্র জাকায় চলে গেলেই যে সমস্ত বিপদটা একেবারে কেটে যাবে এমনটাও তো নয়। এতক্ষণ শুধু যাদবের লোকেরা ওকে খুঁজছিল, কিন্তু ওর বাবার নেওয়া সিদ্ধান্তের পর অপোজিশন পার্টির লোকেরাও যে এখন ওকে খুঁজছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক জগৎটা মাফিয়া জগতের থেকে কোনো অংশে কম বিপজ্জনক নয়। দুটো জায়গাতেই তো ক্ষমতার লড়াই, আর উভয়ের জায়গাতেই এই ক্ষমতা প্রভাব সবটা একভাবে বজায় রাখতে একে অপরকে শেষ করে দিতেও দুবার ভাবে না কেউ। মানুষের জীবন যে এখানেই মূল্যহীন। তাছাড়া রুদ্র এত দূর এসে নিজেকে কিছুতেই দুর্বল বানিয়ে নিতে পারবে না। এদিকে ঝিনুকের উপস্থিতির প্রভাবটুকু তো অস্বীকার করতে পারছে না। নিজের লক্ষ্য থেকে ও ফিরে আসছে বারবার, এই মেয়েটার জন্য। কিন্তু আর নয়, ঝিনুককে এখানেই থাকতে হবে, ওর থেকে দূরে। মনে হাজার প্রশ্ন নিয়ে ভয়ার্ত চিত্তে ঝিনুক এগিয়ে চলেছে মিনার সাথে। স্টেশনের কাছেই ওনাদের বাড়ি।
রুদ্র কিছু একটা কাজে অনেক দিন আগে একবার এসেছিল এখানে বিশালের সাথে। সে অনেক আগের কথা, এখন অনেক কিছুই বদলে গেছে। তাছাড়া ওদের বাড়ি চিনে ও করবেটাও বা কি? ঝিনুককে এখানেই ছাড়তে বলেছিল ওর ড্যাড, ও সেটাই করে দিয়েছে। তবে ঝিনুককে এত চুপচাপ দেখে ওর মোটেই ভালো লাগছে না। মন আর মস্তিষ্কের মেলবন্ধনে একটা তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যেটা ওর ভিতরের রাগ আর অস্থিরতাকে ত্বরান্বিত করছে ব্যাপক হারে। মিনা, ঝিনুকের পিসি, শক্ত করে চেপে ধরে আছে ঝিনুকের হাত। মাথাটা নিচু করে পিসির সাথে সামনের দিকে এগিয়ে চলেছে ঝিনুক, একদম চুপচাপ। মিনার হাজবেন্ড মানে জগদীশ তখনও রুদ্রর সাথে কথা বলতে ব্যস্ত। এরই মধ্যে কিছুক্ষণ আগে লালা এসে দাঁড়িয়েছে পিছনে। দেখুন, আপনারা হয়তো জানেন, তবুও আরও একবার বলে দেওয়াটা আমার কর্তব্য। ঝিনুক খুব সেন্সিটিভ মেয়ে। যতদিন ও আপনাদের সাথে থাকবে একটু দেখে রাখবেন। কিছুদিনের মধ্যেই ওর বাবা এসে ওকে নিয়ে যাবে। জগদীশবাবু হেসে রুদ্রকে বললেন, চিন্তা করো না বাবা, ও তো আমাদের আরেকটা সন্তানের মতো। আমরা ওর খেয়াল রাখবো, তুমি নিশ্চিন্তে যাও। রুদ্র জগদীশবাবুর সাথে কথা বললেও ওর চোখটা স্থির ছিল ঝিনুকের উপর। রুদ্র যখন থেকে ঝিনুককে ওর পিসির হাতে তুলে দিয়েছে তখন থেকে ঝিনুক আর একবারও ওর দিকে ফিরে তাকায়নি। মেয়েটার এই ভীষণ অভিমানী দিকটার পরিচয় আজ পেল রুদ্র। ঝিনুকের এইভাবে মুখ ফিরিয়ে নেওয়াটাকে ও কিছুতেই মেনে নিতে পারছে না। ঝিনুক, রুদ্রর ডাকে ঝিনুকের পা দুটো চলার পথে সাময়িক থেমে গেলেও পিছনে ফিরে ও তাকালো না। কিছুক্ষণ থেমে আবারও চলতে শুরু করলো ও সামনের দিকে। রুদ্র আরও একবার ডাকলো ওকে, তবে এইবার ওর গলার আওয়াজটা আগের থেকে আরও ঠান্ডা আর গম্ভীর। ঝিনুক। এইবার ঝিনুকের পা দুটো আর থামলো না। ঝিনুকের এই নিস্তব্ধতা বারবার রুদ্রর বুকে এসে বিঁধছে, কিন্তু ওর সত্যিই কিছু করার ছিল না। ধীরে ধীরে সামনের রাস্তার বাঁক ঘুরে রুদ্রর চোখের সামনে থেকে আবছা হয়ে গেল ওরা তিনজন। ততক্ষণ রুদ্র ওইখানেই ঠায় দাঁড়িয়ে রইল। সত্যি কারোর প্রতি মায়ায় জড়িয়ে গেলে মন যে এতটা দুর্বল হয়ে পড়ে সেটা ওর জানা ছিল না। এর আগে রুদ্র কোনো দিন এই ধরনের কোনো অনুভূতির সম্মুখীন হয়নি। ওর আজও মনে আছে সেই রাতটা, যখন সন্ধ্যাবেলা হঠাৎই ওর ফোনে বিশালের ফোন আসে আর বিশাল জানায় ওর ড্যাড বিপদে পড়েছে। 17 বছর বয়স হবে ওর তখন। তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল রুদ্র। এক পাহাড়ি নির্জন পথের বাঁকে এই যাদবের লোকেরাই ঘিরে নিয়েছিল ওর বাবার গাড়িটাকে। সেদিন দ্বিপাক্ষিক সংঘর্ষের মাঝে একটা মুহূর্ত এমন এসেছিল যখন যাদবের লোকেদের হাতে বন্দী হয়েছিলেন ওমবাবু। সেদিন একই রকমভাবে বন্দুকের নলের আগায় দাঁড়িয়েছিলেন তিনিও। একই রকমভাবে প্রতিপক্ষ রুদ্রকে সতর্ক করেছিল যে এক পাও এগিয়ে আসলে ওর ড্যাডকে ওখানেই শেষ করে দেবে ওরা। কিন্তু সেদিন রুদ্রর অপ্রতিরোধ্য সত্তাকে আটকাতে পারেনি কোনো হুমকি, কোনো ধমকি। বাবার জীবনের পরোয়া না করে রুদ্র এগিয়ে গিয়েছিল শত্রু দমনের উদ্দেশ্যে। সেদিন ওমবাবু নিজেও গর্বিত হয়েছিলেন ছেলের দক্ষতা এবং সিদ্ধান্তের প্রতি। ঠিক এতটাই তো ও হৃদয়হীন হতে হবে এই লাইনে টিকে থাকতে গেলে। কিন্তু কাল জঙ্গলে যেটা হলো সেটা নিয়ে রুদ্র নিজেই প্রচণ্ড বিভ্রান্ত হয়ে আছে। সেদিনের সিদ্ধান্তটা এত সহজে নিয়ে নিতে পারলেও গতকালকের সিদ্ধান্তটা ও কেন নিতে পারল না? এই প্রশ্নটাই ওকে সব থেকে বেশি যাতনা দিচ্ছে। ঝিনুকের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে পড়েছিল রুদ্র। প্রকৃতস্থ হলো লালার ডাকে। দাদাবাবু, আমাদের কিন্তু এবার বেরোতে হবে, জায়গাটা সেফ নয়। রুদ্র চমকে উঠে তাকালো লালার দিকে। প্ল্যান কি? বেলা প্রায় শেষের পথে। এই মুহূর্তে এখান থেকে রওনা দিলে রাতটা পাহাড়ি জঙ্গলে কাটাতে হবে। তাছাড়া শত্রুপক্ষ আপনার উপর নজর রাখছে কিনা সেটাও বোঝার কোনো উপায় নেই। তাই আজকের বাকি সময়টুকু আমরা পাশেই একটা হোটেলে থাকবো। ব্যবস্থা আমি করে ফেলেছি। কাল ভোর রাতেই বেরোতে হবে আমাদের। প্রচণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে বসে আছে ঝিনুক অন্ধকার ঘরের একটা কোণায়। প্রকৃতি নিজেকে নিশির চাদরে মুড়ে নিয়েছে অনেকক্ষণ আগেই।
আসার পর এই ঘরটাই বরাদ্দ হয়েছে ছোট্ট ঝিনুকের জন্য। ঘরটায় কোনো আলো নেই, যদিও মিনা জানে ঝিনুক অন্ধকারকে ভীষণ ভয় পায়। তবুও এই ব্যবস্থা, খানিকটা ইচ্ছা করেই হয়তো, মনের ঝাল মেটাতে। বাইরের বারান্দায় বাসন ছুঁড়ে ফেলার একটা বিশ্রী আওয়াজ ঝিনুকের কানটায় এসে আঘাত করছে বারবার, তার সাথে কিছু চিৎকারের আওয়াজ। তোমার দাদার আর কি, টাকা পাঠিয়ে দিলেই হয়ে গেল? একটা বাচ্চাকে দেখে রাখতে গেলে টাকাতেই সব কিছু হয়ে যায়। আর তুমি তো এমন করে বলছো যেন তোমার দাদা আমাদের কোটিপতি বানিয়ে দিয়েছে। কান খুলে শুনে নাও মিনা, বাজারে যা পরিস্থিতি তাতে একটা অতিরিক্ত পেট চালানো আজকালকার দিনে অনেক চাপের ব্যাপার। এই সামান্য কটা টাকায় আমার পক্ষে সম্ভব হবে না। উফ, এখন আমাকে বলছো কেন? দাদা তো ফোনটা তোমাকেই করেছিল, তখন এই কথাগুলো ওকে বলতে পারোনি। এখন আমার উপর চিৎকার করে কী হবে? যত জ্বালা হয়েছে আমার। এই যে লাট সাহেবের নাতনি, তোর বাপ কালীপুচ্ছের পাঠায়নি বসে খাওয়ার জন্য। তোর বাপের আর কি, নিজেদের মাথা থেকে ঝেড়ে ফেলে আমাদের কপালে গুছিয়ে দিল। কে জানে কতদিন এই জ্বালা পোহাতে হবে। যখন সামলাতেই পারবে না তখন জন্ম দেয় কেন বুঝি না। এই থামো তো, জন্ম দিয়েছে না ছাই। ঝিনুকের বেলায় তোমার বৌদিকে গর্ভবতী অবস্থায় দেখেছো নাকি? পুরো বছরটাই মহারানী নিজের বাপের বাড়িতে গিয়ে থাকলেন। কার না কার পাপ নিজের ঘরে এনে উঠিয়েছে কে জানে। এর পেছনে কি স্বার্থ আজ পর্যন্ত আমি বুঝতেই পারলাম না। ওদের চিৎকারের হার যত বাড়ছে ঝিনুকের মনে ভয় ততই বাড়ছে। যদিও এই ঘটনার সম্মুখীনও আজ প্রথমবার নয়। যখন যখন কোনো কারণে নয়না নিজের বাপের বাড়ি বা অন্য কোথাও ঘুরতে গেছে, তখন তখন ঝিনুককে এইখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই এই রকম ব্যবহারে ঝিনুক অভ্যস্ত। হয়তো ওদের দুজনের বলা কথাগুলো বা ভর্ৎসনার মানেগুলো ছোট্ট ঝিনুক বুঝতে পারে না, কিন্তু ওরা যে ওকে পছন্দ করে না সেটা ভালোই বুঝতে পারে। গতকাল থেকে ক্রমাগত ঘটে চলা ঘটনাগুলোতে মানসিকভাবে যথেষ্ট আঘাতপ্রাপ্ত বাচ্চা মেয়ে এই মুহূর্তে এরকম দুর্ব্যবহার ওর মনে এতটাই ভয়ের সঞ্চার ঘটিয়েছে যে ভিতরের কান্নাটা গলার কাছটায় দলা পাকিয়ে আটকে আসছে ওর। একটু জল খুব দরকার এখন। পিপাসায় গলা শুকিয়ে কাঠ, গলার ভিতরে শুকনো চামড়াটা লেগে যাচ্ছে একটার সাথে আর একটা। স্ট্রিট লাইটের হলদেটে নরম আলো খোলা জানালা হয়ে ঘরে ঢুকে এসে অন্ধকার ঘরটাকে মৃদু আলোকিত করছে। মিনার চিৎকার আরও জোরালো হলো। কোনো রকম বাঁদরামি দেখলে ওর ঠ্যাং দুটো ভেঙে রেখে দেবো আমি। চুপচাপ ওই ঘরটার মধ্যেই থাকবি বলে দিলাম। আওয়াজের তীব্রতায় কেঁপে উঠল ঝিনুক। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল খাবারের প্লেটটার দিকে। খিদেতে পেটের কাছটা গোলাচ্ছে, কিন্তু একা হাতেও খাবে কি করে? চুপ করে খাবারের প্লেটের দিকে তাকিয়ে রইল ভয়ার্ত ক্ষুধার্ত ঝিনুক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।